পাকিস্তানের ট্রেনে জিম্মি ১.৫ শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত, জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের রায়। ৫ দাবিতে চলছে চিকিৎসক সমাবেশ। এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, জনস্বাস্থ্য আর কৃষি নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ, প্রকৃতি বাঁচাতে বন জলাধার বাড়ানোর পরামর্শ। এবং নদীর লবণাক্ততায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ব্যাহত, সরবরাহ কমেছে ৫ কোটি লিটার, মানুষের ভোগান্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গিদের কবল থেকে ১৫৫ ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে বেলুচিস্তান লিবারেল আর্মির ২৭ সদস্য নিহত হয়েছে। শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করে। ৯টি বগিতে ৪ শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি কোয়াটা থেকে খাইবার পাখতুনখাওয়া রাজধানী পেশোয়ারে যাওয়ার পথে হামলার শিকার হয়। জঙ্গিদের পরনে ছিল সুসাইডাল জ্যাকেট এবং যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। নারী ও শিশুদের তারা মানবঢল হিসেবে ব্যবহার করে। এরপর সর্বোচ্চ সতর্কতায় বেলুচিস্তানের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে পুরো এলাকা ঘিরে ফেলার পর ট্রেনটিতে অভিযান চালায় সেনাবাহিনী। এর পরপরই ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সন্ত্রাসীরা এবং কিছু জিম্মিকে ছেড়ে দেয়। এ পর্যন্ত ১.৫ শতাধিক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটি দখলে নেয়ার আগে রেল লাইনে হামলা চালায় এবং লোকোমোটিভে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। গুলিতে ট্রেন চালক আহত হন। আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের ঠিক আগে ট্রেনটিতে হামলা চালানো হয়। নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে একটি জঙ্গি জীবিত থাকা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গতরাতে এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে বাংলাদেশের সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এটি বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইকোনমিক টাইমস আগেও একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। এছাড়া কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে। আইএসপিআর বলেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সংগঠিত ও ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এখন থেকে এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। এদিকে ৫ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের বিভিন্ন জায়গায় মহাসমাবেশ আয়োজন করেন চিকিৎসকরা। সকল হাসপাতালের ইনডোর আউটডোর সেবা বন্ধ হয়ে যায়, এতে বিপাকে পড়ে রোগীরা। আউটডোরে ডাক্তার নাই, এখন বাধ্যতামূলক আমরা কোথায় যাব? আমরা এখন বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছি। যেহেতু আমরা আউটডোরে চিকিৎসা সেবা বন্ধ করেছি, রায় যদি না আসে তাহলে এখন কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। এই ডাক্তার এই উপাধিটা ইউজ করতে পারবে না, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। স্যাকমোর, ডিএমএফ এবং ম্যাটসরা এই ডাক্তার উপাধি ব্যবহারের জন্য তারা এক করতেছে। তো সেক্ষেত্রে আমাদের আন্দোলনটা হচ্ছে এই জন্যই, শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীরাই ডাক্তার পদবি ইউজ করতে পারবে। সিলেট শহীদ মিনারও কর্মসূচি পালন করছে চিকিৎসকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শিপার চৌধুরী। শিপার, জানতে চাই চিকিৎসকদের, শিপার শুনতে পাচ্ছেন কি? শিপার, জানতে চাই চিকিৎসকদের দাবিগুলোর পক্ষে মহাসমাবেশ থেকে কোনো নতুন সিদ্ধান্ত আছে কি? মতো সিলেটেও কিন্তু ডাক্তাররা কিন্তু শাটডাউন করেছে।
তো আসলে তারা কিন্তু আজকে সকালে তার এই ধারাবাহিকতায় সকাল 11টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করেছে, বিক্ষোভ করেছে। তো এতক্ষণ পর্যন্ত তারা এখানেই ছিল, যে এই কারণেই তাদের মূল দাবি যে এমবিবিএস এফসিপিএস ডাক্তারদের সাথে যেন মের্স এবং ডিএমএফ এরা যেন ডাক্তার লিখতে পারে না। এই জন্যই তারা এই দাবির সাথে তাদের আরো 5টি দাবি। তো কিছুক্ষণ আগে তারা হাইকোর্টের রায় পেয়েছে যে তাদের যে রিট করেছিল, রিট আবেদন মানে আবেদনটি গৃহীত হয়েছে, যে কারণে কিন্তু তারা কিছুক্ষণ আগে মোটামুটি আনন্দ মিছিল করে এখান থেকে কিন্তু তারা তাদের স্ব অবস্থানে চলে গেছে। তো আমরা তাদের কাছে সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু এখানে যে খুশি তাদের জন্য নয়, এটা জাতির জন্য খুশি। কারণ এই যে যারা ডাক্তার নয়, কিন্তু তাদের পিছনে ডাক্তার লেগে মানুষদেরকে, গ্রামের মানুষদেরকে চিকিৎসা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে ফেলে। পরবর্তীতে এই রোগীগুলা কিন্তু তাদের কাছে আসার পর কিন্তু তারা এটা নিয়ে ভোগান্তিতে পড়ে এবং এটার সমালোচনায় তারাই পড়ে, যে জন্য কিন্তু জাতিকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য তারা এতদিন থেকে কিন্তু এই লড়াই করে যাচ্ছে। আজকে এই লড়াইয়ের ফলপ্রসূ ফল পেয়েছে তারা, তাই তারা এই আনন্দ মিছিল করে তারা তাদের যার যার মেডিকেল কলেজে কিন্তু চলে গেছে। তো আসলে কিন্তু এই ছিল আমার কাছ থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই বিষয়ের সর্বশেষ। সেবার আপনাকে ধন্যবাদ। আবারও চলে যাচ্ছি শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সহকর্মী মনিরুল ইসলাম আছেন, তার কাছে জানবো মহাসমাবেশের আরো কিছু তথ্য। মনির, তাদের দাবিগুলো তো জানতে চাচ্ছি যে এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের এমন রায় হয়েছে মাত্র। কি বলছেন আসলে চিকিৎসকরা, জানাবেন। মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আসলে কিছুক্ষণ আগের খবর যেটি এই আন্দোলনরত চিকিৎসকরা তারা 5টি দাবি এবং বিশেষ করে বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ইউজ করতে পারবে না, এমনকি আসলে সেই দাবিটি কিন্তু হাইকোর্ট আজকে যে তারা রিট করেছিল সেই রিটের রায় দিয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই যে আসলে যে আপনাদের তো যেই 5টি দাবি ছিল, সেই দাবির একটি দাবি হাইকোর্টে কিছুক্ষণ আগে পূরণ হয়েছে। তো সব মিলে আসলে আপনাদের আর কি প্রত্যাশা এবং রায়ের প্রত্যাশা? আমাদের রায়ের প্রত্যাশায় আমরা আসলে খুশি নই। কেন? কারণ আমাদের দাবি 5 দফা মানতেই হবে। শুধুমাত্র ডাক্তার পদবি তাদের বলা যাবে না এটি বললে আমরা এখানেই থেমে থাকবো না। কারণ তারা কিন্তু প্রেসক্রিপশন যদি তারা করে থাকে, আমরা যেটা বলেছি ওসিটি লিস্টের বাইরে তারা কোনো মেডিসিন কিন্তু তারা প্রেসক্রাইব করার অধিকার তারা রাখেন না। কাজে তারা যদি সেই অধিকারটা এখন পর্যন্ত থাকে তাদের, তাহলে কোনো রোগী যদি তাদের সেই মেডিসিন গ্রহণ করার পরে যদি অসুস্থ হয়ে পড়ে এবং তার দায়টা যদি ডাক্তারের উপরেই আসে, তাহলে লাভটা কি হলো? তাই 5 দফার 5টি দাবিই মানতে হবে। তাই 1 দফা দাবি দিয়ে আমাদেরকে রাজপথ থেকে সরানো যাবে না। আচ্ছা, আপনারা যে আন্দোলন করছেন, কর্মবিরতি দিচ্ছেন, এতে তো রোগীদের অনেক সমস্যা হচ্ছে। রোগীদের কথা চিন্তা করে কিন্তু আমাদের ইমার্জেন্সিতে এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা হসপিটালে কিন্তু একটা ইন্টার্ন গ্রুপ আছে যারা তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আছেন। কিন্তু আমাদের যদি প্রশাসন যদি এই জিনিসটা লক্ষ্যই না করেন, আমাদের কথা ডাক্তারদের যদি তারা দাবি না মানেন, তারা যদি মনে করেন যে ডাক্তার বাদে অন্য কারো যারা এই আপনাকে অশেষ ধন্যবাদ সোনিয়া। আসলে আমরা যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ছুটে এসেছেন। তাদের যে দাবি, সেই দাবিটা তারা পেশ করছেন। যদি একটি দাবি পূরণ হয়েছে এবং তারা আসলে এই দাবি পূরণে খুশি নয়, তারা চান তাদের 5টি দাবি মেনে নেওয়া যাতে হয়। সোনিয়া, আমার কাছে এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি রংপুরে। সাধারণ কর্মসূচির কারণে যেসব মেডিকেল আউটডোর ইনডোর সেবা বন্ধ হচ্ছে, আসলে রংপুর মেডিকেল কলেজে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন শফিক, আপনি জানাবেন। সোনিয়া, এখন আছে রংপুরের যে বৃহৎ হাসপাতাল, অর্থাৎ উত্তর জনপথের রাস্তা এবং ভরসার যে বৃহৎ হাসপাতালটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের প্রধান ফটকে যদি আপনাকে বলি যে সকাল থেকে এই এমবিবিএস এবং বিডিএস যে ডাক্তাররা আছে তারা কিন্তু 5 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল। কিছুক্ষণ আগে রংপুর নগরীর যে মুক্তার এলাহি চত্বর, সেখানে সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই যখন হাইকোর্টের একটি দাবি মেনে নিয়েছে, তাদের 5টি দাবি ছিল। এই তার মাঝে প্রধান দাবি যে বিডিএস এবং এমবিবিএস ব্যক্তি রেখে কেউ ডাক্তার শব্দটি লিখতে পারবে না। এই বিষয়টি যখন
হাইকোর্ট মেনে নিয়েছে, তখন কিন্তু তারা আন্দোলন থেকে আবারও ফিরে এসেছে। আসার পর কিন্তু তারা আন্দোলনের মুখটা অনেকটাই ফিরে গেছে। এই তাদের আন্দোলনের ফলে যানজট কিছুটা সমস্যায় পড়েছিল, সাধারণ রোগীরাও সমস্যা পড়েছিল, যার কারণে তারা কিন্তু তবে জরুরি যে চিকিৎসা সেবা সেটা কিন্তু অব্যাহত ছিল, তা ব্যতি রেখে প্রত্যেকটি চিকিৎসা বন্ধ ছিল। আন্দোলনকারী এখানে আছে, এখন তার কাছে জানবো যে আপনাদের তো একটি দাবি পূরণ হয়েছে, পরবর্তী কর্মসূচি কি? আমাদের দাবি ছিল 5টা, তার মধ্যে একটা দাবি পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে বা পূর্ণ হয়নি এখনো হওয়ার পথে আর কি। তো আমাদের 4টা দাবি এখনো বাকি আছে। আমাদের একটা টিম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছে, ওখানে গিয়ে একটা মিটিং কল করার কথা আছে। মিটিংটা কল করার পরে ওই মিটিং এর সিদ্ধান্ত কি আসে, আমাদের বাকি 4টা দাবি নিয়ে কি সিদ্ধান্ত আসে সেটার উপরে ভিত্তি করে আমরা সন্ধ্যার দিকে হয়তো জানাইতে পারবো আপনাদের যে আমরা আন্দোলন কন্টিনিউ করবো কি করবো না। আমাদের এখন পর্যন্ত কন্টিনিউ থাকবে, ফার্দার কোনো ঘোষণা না আসা পর্যন্ত। ধন্যবাদ। পাশেই আর একজন আন্দোলনকারী আছে, তার কাছে আমরা জানবো যে এখন আপনারা রোগীর সেবায় যাবেন কিনা, এই বিষয়টি জানতে চাই। এখন যেহেতু আমাদের প্রথম দফাটা মেনে নেওয়া হয়েছে এবং আমাদের সেবা তো বন্ধ ছিল না, যেহেতু স্বাস্থ্যখাত সংস্কারের উদ্দেশ্য হিসেবে আমাদের আন্দোলন, আর আমরা মানবিক দিক বিবেচনায় আমাদের ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা চালু রেখেছিলাম, যেটা এখন পর্যন্ত আমাদের একটা স্পেশাল টিম সেই স্বাস্থ্যসেবা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সেবা তো বন্ধ হয়নি। ধন্যবাদ। এতক্ষণ আপনি শুনলেন কিন্তু এই আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু আন্দোলন যদিও ফিরে নিয়েছে, কিন্তু এখন তাদের নীতি নির্ধারকদের সঙ্গে সিদ্ধান্ত নিবে যে আসলে তারা চিকিৎসা সেবায় যাবে কিনা, এবং এই সিদ্ধান্তের উপরেই হবে আন্দোলনের সর্বশেষ তথ্য। এই ছিল রংপুর থেকে সর্বশেষ। গাজীপুরের বাঘের বাজারে সড়ক দুর্ঘটনায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের এক নারী কর্মী নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায় রাস্তা পার হওয়ার সময় ওই নারী কর্মীকে চাপা দেয় একটি গাড়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এদিকে বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরের গার্মেন্টস শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংস্কারের নামে আওয়ামী লীগ যেন আর মাথাছাড়া দিতে না পারে সেজন্য নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন তিনি। এবারও দেশে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পরিবেশবিদরা বলছেন ঘন ঘন তাপপ্রবাহ বয়ে যাওয়ায় জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রকৃতির এমন বিরূপ আচরণ থেকে রেহাই পেতে বনায়ন ও জলাধার বাড়ানো সহ পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দিয়েছেন তারা। উষা ফেরদৌসের প্রতিবেদন। গেল বছর চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 43 ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের 29 বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে দেশ জুড়ে দফায় দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। বর্তমান আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক পূর্বাভাস বিবেচনা করে 2025 সালে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়তে পারে। অর্থাৎ গত বছরের চেয়ে এবছর সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় 1 ডিগ্রি। 30 বছরের যে তাপমাত্রা তা তুলনা করলে দেখা যায় যে সাম্প্রতিক সময়ে সারা বছরের তাপমাত্রাই বেড়েছে ও বৃষ্টিপাত কমেছে। গরমকালে অসহনীয় তাপমাত্রা, যেটা আগে সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু এখন সেটা অনেক বেশি দেখা যায় যে বলে যে 50 বছর কিংবা 100 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, এরকম একটা প্রায় গরমকালেই দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের 6টা ঋতু ওভারঅল ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন দেখা যাচ্ছে 3টা ঋতুতে চলে আসতেছে। এবছর শীতের তীব্রতা, শীতকালের দৈর্ঘ্য 2 কমেছে। শৈত্যপ্রবাহ কম ছিল, এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও কৃষক। শীতের কারণে আমাকে একটু ফসল ভালো, মাটিতে রসটা একটু বেশি থাকবে, যদি শীতটা না পড়ে তাহলে মাটিটা আর শুকিয়ে যাবে। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। শীত বেশি বললে আবার এই পানি লাগলো, নইলে পানি বাদ দিয়ে আমরা করতলা মিলে ফসল এই যে লাউ গাছ করছি, দেন না দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এবছরের তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুব বেশি কোল্ড ওয়েভ ছিল না, যেগুলো ছিল তাও স্থায়ী হয়নি, ফলে গরম বেশি অনুভূত হয়েছে। গরমকালের পরিধিটা বাড়ছে,
শীতকালের পরিধিটা কমে যাচ্ছে এবং বর্ষাকালে যে বৃষ্টিপাতটুকু হয় এটা এরাটিক এবং যখন হয় তখন খুবই বেশি হয়। তাই এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে দিনের টেম্পারেচার 38 অ্যাভারেজ, রাতের টেম্পারেচার 34, এইটা হচ্ছে বিয়ন্ড এনি কাইন্ড অফ টলারেন্সি। এটা হিউম্যান বিং সেটা নিতে পারে না। গভর্নমেন্ট এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে কি করতে হবে টেম্পারেচার কত ডিগ্রি উঠলে আমাদেরকে কি কি করণীয়। গত বছর তীব্র তাপপ্রবাহের মুখে সরকার অনেক পরিকল্পনা নিয়েছিল, পরিবেশবিদরা অনেক পরামর্শ দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পানি লবণাক্ত ও দুর্গন্ধযুক্ত হওয়ায় 4টি প্রধান প্রকল্পে কয়েক ঘন্টা পানি উৎপাদন বন্ধ রাখছে চট্টগ্রাম ওয়াসা। এতে করে প্রতিদিন কমপক্ষে 5 কোটি লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে। ফলে রমজানে পানি সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে বিষয়টি স্বীকার করে উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই সাথে আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, যে কারণে জোয়ারের সময় ওয়াসার উৎপাদন বন্ধ করায় প্রতিদিন 5 কোটি লিটার পানি সরবরাহ কমেছে। ডিসেম্বরের শেষ দিক থেকে কর্ণফুলী ও হালদা নদীর পানিতে লবণের উপস্থিতি দেখা দেয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এর পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, যা শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। রমজান মাসে পানি সংকটে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরের বিভিন্ন এলাকার গ্রাহকরা। নিয়মিত বিল দিচ্ছি, তার মধ্যে আমাদের এখন সিদ্ধ করে খাওয়ার জন্য আবার বাইরে ফিল্টারে পানি কিনে খাইতে হচ্ছে, আমাদের খরচটা বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরে ওয়াসায় পানি আসতেছে লবণাক্ত, ওই লবণাক্ত পানির কারণে মানুষের রোগ হয়ে যাচ্ছে, আমরা খুব কষ্টে আছি। পানি এখন কিনে খাচ্ছি, কারণ ওগুলো লবণ গন্ধ, এগুলো পানিতে খেলে তো জন্ডিস হবে। ওয়াসার পানি যেগুলো পাই এগুলো তো আবার লবণাক্ত, মানে আপনার মাঝে মধ্যে লবণ হয়ে যায়। পানিতে লবণাক্ততা বাড়ায় উদ্বেগ জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসাইন। একদিকে হলো পানির ডিমান্ড বাড়ছে, অন্যদিকে লবণাক্ত হয়ে গেছে। লবণাক্ত হয়ে যাওয়ার কারণে তারা পানির উৎপাদনও কমিয়ে দিয়েছে। পানির গ্রহণ ক্রাইসিসটা আরও প্রচণ্ড আকারে বেড়ে গেছে। তো এই রমজানের সময় মানুষ যেখানে নামাজ রোজা পড়বে, মানুষের সেহেরি ইফতারের বিষয়গুলি আছে। বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানি কর্ণফুলী নদী হয়ে হালদা নদীতে প্রবেশ করেছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। কর্ণফুলী থেকে আমরা পানি নিই, হালদা থেকে আমরা পানি নিই ইনটেক, এগুলো আমরা সারফেস ওয়াটার ব্যবহার করি, ভূমির উপরিভাগের পানি। এই পানিতে এখন যেহেতু কাপ্তাই লেকের উপর থেকে পানি নামার পরিমাণ কমে গেছে, যার ফলে স্বাভাবিক জোয়ারের পানি, সমুদ্রের যে নোনা পানি, এই পানিটা উপরে পর্যন্ত উঠে যায়। সংকট মোকাবেলায় ওয়াসা স্থিতিশীল পানি সরবরাহ নিশ্চিত করতে জোরালোভাবে বিবেচনা করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। মহাখালীর 7তলা বস্তির আগুনে পুড়েছে শতাধিক ঘর, এরই মধ্যে 30টিরও বেশি দোকানও আছে। মঙ্গলবার রাত 3:30টার দিকে বস্তিতে আগুন লাগে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, 7তলা বস্তিতে আগুনে 14 জন মালিকের বিভিন্ন আয়তনের 152টি কাঁচা ও সেমি পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র আর ইউক্রেন প্রতিনিধিদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়। ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল। সেখানে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়েরমাক। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি ইউক্রেন। যুদ্ধবিরতি কার্যকর ছাড়াও স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবেও সম্মতি আছে কিয়েভের। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবের অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেননি তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষ করার জন্য এই প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া এই প্রস্তাবে রাজি হলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনকে সাধুবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছেন ট্রাম্প। যদিও এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে আলোচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। তাই যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া কি প্রতিক্রিয়া দেখাবে সেটা অস্পষ্ট। অনেক বিশ্লেষক মনে করছেন পুতিন এ প্রস্তাবে রাজি নাও হতে পারেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পাকিস্তানের ট্রেনে জিম্মির 1.5 শতাধিক যাত্রী উদ্ধার, 27 সন্ত্রাসী নিহত। জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। হাইকোর্টের রায়, 5 দাবিতে চলছে চিকিৎসক মহাসমাবেশ। এবারও আসছে তীব্র তাপপ্রবাহ। জনস্বাস্থ্য আর কৃষি নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ। প্রকৃতি বাঁচাতে জল, বন, জলাধার বাড়ানোর পরামর্শ। এবং নদীর লবণাক্ততায় চট্টগ্রাম ওয়াসার পানির উৎপাদন ব্যাহত। সরবরাহ কমেছে 5 কোটি লিটার, মানুষের ভোগান্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।